শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের বেসিক ওয়ান ক্লাস নিয়ে। অর্থাৎ বেসিক ওয়ান ক্লাসে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে এগুলো আপনাদের পড়া আছে, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই বিষয়গুলো নিয়ে অবগত আছেন। তারপরও আমি আলোচনা করতেছি ওই কারণে যে আমরা বলছিলাম আমি গত ক্লাসে যে রসায়ন ভালোভাবে জানতে হলে আপনার বেসিকের কোনো বিকল্প নাই, এবং আপনি যদি পরীক্ষার খাতায় কোনো ইকুয়েশন, জটিল ইকুয়েশনে ভুল করেন বা কোনো প্রতিপাদনে ভুল করেন, প্রশ্ন উত্তরে ভুল করার সমস্যা নেই, কিন্তু বেসিক কোনো বিষয়ে ভুল করলে পরীক্ষক কিন্তু আপনার উপর বিরক্ত হবে, আপনার মার্ক কমে যেতে পারে। তো সেই বেসিকটা যাতে আমরা ক্লিয়ার করতে পারি, সেই সুবাদে আসলে আমি বেসিক ক্লাসটা আবার একটু রিভিউ দিয়ে দেবো আর কি। যেমন আমি যদি আপনাকে এই মুহূর্তে বলি যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে অথবা প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, এখন আপনি যদি বলেন যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ, অণু বা পরমাণু, এই যে স্যার মৌল বা যৌগ, অণু বা পরমাণু, এই যে আপনার কনফিউশনটা, এই কনফিউশনটা কিন্তু কেমিস্ট্রিতে আপনাকে ভুল করিয়ে দিবে। আপনাকে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আসলে আপনি আনসার করতে পারবেন না এই বিষয়গুলো। যেমন আমি যদি আপনাকে বলি আরেকটা ব্যাপার, যে আপনি লেখেন অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত আপনি হয়তো লিখতেছেন যে AlSO4, ভাবতেছেন যে অ্যালুমিনিয়াম AlSO4 সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট হয়ে গেল, কিন্তু আসলে তো এই সংকেতটা হয় নাই। তাইলে আমাদেরকে আসলে কি করতে হবে, একটু বুঝে গভীরে গিয়ে পড়তে হবে। ওকে স্যার, চলেন আমরা আসলে আলোচনা শুরু করি, বেসিকটা আমরা ক্লিয়ার করি। তো আমি প্রথমে যে আলোচনার জন্য যে প্রশ্নটা রাখছি 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলা, এই মৌলগুলো আপনাদের অনেকেরই মুখস্থ আছে, এবং আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের অনেক স্টুডেন্টরাই জিজ্ঞাসা করে যে স্যার আমি কি 118টাই মুখস্থ করবো কিনা। এটা আপনার ইচ্ছা, তবে আমি আপনাকে বলবো যে 1 থেকে 30 পর্যন্ত অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে। তারপরে কিছু গুরুত্বপূর্ণ মৌল আছে, যেমন আর্সেনিক 33, ব্রোমিন 35, রূপা বা সিলভার 47, এরকম কয়েকটা মৌল আছে, কিন্তু একটা না 1 থেকে 30 পর্যন্ত মৌল আপনাকে মুখস্থ রাখতেই হবে। আচ্ছা দেখি আমরা আসলে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো আসলে কি একটু লিখে ফেলি, আমরা একটু রিভিউ হয়ে যাব। আচ্ছা আপনারা অনেকেই পারেন হয়তো, তারপর আমরা একটু লিখে ফেলি, সমস্যা নেই। 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলা আমরা জানি। প্রথম মৌল 1, অর্থাৎ রোল নাম্বার 1 হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আমি 10টাই লিখি, সমস্যা নেই। তারপরে আমি ক্ষমা দিলাম না, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তারপরে সোডিয়াম 11 নম্বর, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, 17 18 হলো আর্গন। তারপরে 17 18 19 পটাশিয়াম, 20 ক্যালসিয়াম, এই যে 20 হলো ক্যালসিয়াম। তারপরে যদি আমি যাই 21 ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম 24 ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 আয়রন, 27 কোবাল্ট, CO, 28 নিকেল, তারপরে কপার, 30 নাম্বার জিঙ্ক। এই হলো আমার আসলে 30টা মৌল, আমরা সবাই জানি। ওকে স্যার, তো আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো মুখস্থ করে অর্থাৎ একটু রিভিশন দিয়ে দিলাম। 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো আমরা পারবো। এখন আসেন আমাদের আজকের এই ক্লাস শেষে আমাদের আসলে মূল টার্গেটটা হলো যে কোনো যৌগের সংকেত লিখতে পারা, মুখস্থ না করে। অর্থাৎ আমি আপনাকে যে কোনো যৌগের সংকেত বলবো, অজৈব যৌগের, আপনি লিখতে পারবেন। আর একটা হলো যোজনী এবং জারণ সংখ্যা নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করা। তো এই ক্ষেত্রে আমাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে। 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ আমরা করে ফেললাম, সমস্যা নেই। এখন আসেন আমি এটা একটু ছোট করে রেখে দিই উপরে। ওকে, আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ করে ফেলছি। আচ্ছা, এখন চলেন আমরা ক্ষার ধাতু, মৃৎকার ধাতু এবং হ্যালোজেন সমূহ নিয়ে একটু কথাবার্তা বলবো। আমি এটা একটু উপরে ছোট করে রেখে দিলাম, সমস্যা নেই, প্রয়োজন আমরা লেখা শেষ। ওকে, 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ আমাদের, এই টপিকটা শেষ। এখন আসলে ক্ষার ধাতু, মৃৎকার ধাতু এবং হ্যালোজেন। পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে অবস্থিত মৌলসমূহকে ক্ষার ধাতু বলে। পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে অবস্থিত মৌলসমূহকে আসলে কি বলে? ক্ষার ধাতু বলে। আমরা 1 নম্বর গ্রুপের মৌলগুলা, পর্যায় সারণী 1 নম্বর গ্রুপের মৌল আছে কয়টা? 7টা। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এই 1 নম্বর গ্রুপের মৌলগুলো আমরা একটু দেখব। দেখি পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে অবস্থিত মৌলগুলা। ওকে, আচ্ছা, সাথে আমরা 2 নম্বর গ্রুপের মৌলগুলো দেখে ফেলবো। আচ্ছা, আগে 1 নম্বর গ্রুপের মৌলগুলো দেখি।
তো 1 নম্বর গ্রুপের মৌলগুলো হলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই হলো আমাদের 1 নম্বর গ্রুপের মৌলগুলা। 1 নম্বর গ্রুপের মৌলগুলাকে আমরা ক্ষার ধাতু বলি। আমরা জানি রাসায়নিক পদার্থ 3 ধরনের হয়, অম্লধর্মী, ক্ষারধর্মী এবং নিরপেক্ষ। এই 1 নম্বর গ্রুপের একমাত্র হাইড্রোজেন ছাড়া, এই 1 নম্বর গ্রুপের একমাত্র হাইড্রোজেন ছাড়া বাকি সবগুলো আসলে কি ক্ষার ধাতু। আমি হাইড্রোজেনটাকে একটু ক্রস দিয়ে রাখলাম, ক্ষার ধাতু, কারণ হাইড্রোজেন আসলে অধাতু যদি 1 নম্বর গ্রুপে আছে। তো 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলে। এদের জারণ মান, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। এই 1 নম্বর গ্রুপের এই মৌলগুলোর জারণ মান হলো +1, জারণ মান হলো +1। এখন প্রশ্নের জারণ মান জিনিসটা আসলে কি, যেমন লিথিয়াম বা সোডিয়ামের বহিস্তরে ইলেকট্রন 281, সে অষ্টক পূরণ করার জন্য সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। ওই যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, সংখ্যাটা হলো যোজনী, আর ত্যাগ করছে বিদেশে +1, এটা তার জারণ মান। অর্থাৎ আমরা যোজনীটাকে যখন প্লাস মাইনাস সহ বলবো তখন সেটা জারণ মান। তো 1 নম্বর গ্রুপের মৌলগুলো হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখন আমি যদি আপনাকে বলি যে 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, এই গ্রুপের অন্যতম একটা স্পেশাল নাম হলো কি ক্ষার ধাতু। কি ধাতু? ক্ষার ধাতু, ক্ষার ধাতু। এখন আপনাকে প্রশ্ন করা হলো 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় কেন? আপনি বলবেন যে 1 নম্বর গ্রুপের মৌলগুলো, হ্যাঁ দেখা যাচ্ছে, 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় কারণ 1 নম্বর গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে, যেমন সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই যে হাইড্রোক্সাইড উৎপন্ন করছে এটি হলো ক্ষারীয় দ্রবণ, এটাকে আমরা বলি ক্ষার বা ক্ষারীয় দ্রবণ। এই যে স্যার, তাহলে বলবেন সমতা সাধন যদি আমরা করতে চাই 2 2 2, অন্য কালার দিয়ে করে ফেলছি, সমস্যা নেই। তো 1 নম্বর গ্রুপে অবস্থিত মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় দ্রবণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাই তাদেরকে আসলে ক্ষার ধাতু বলা হয়। অনুরূপভাবে আমি যদি বলি যে পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, সেম, যে পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। সমতা সাধন করলে এই হলো যে ক্ষার ধাতু কাকে বলে, 1 নম্বর গ্রুপের মৌলগুলো। এখন আমাদের এই 1 নম্বর গ্রুপের মৌলগুলো অবশ্যই সবসময় মুখস্থ থাকতে হবে। আপনাদের হয়তো এইভাবে মুখস্থ নাও থাকতে পারে, আমরা একটা ছন্দ দিয়ে মুখস্থ করতে পারি। ছন্দটা এরকম যে হাই 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 লি না কে রুবি শেষে ফেলেছে। হাই হাই লি না কে রুবি শেষে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, লি মানে লিথিয়াম, না মানে সোডিয়াম, কে মানে পটাশিয়াম, রুবি মানে রুবিডিয়াম, শেষে মানে সিজিয়াম, ফেলেছে মানে ফ্রান্সিয়াম। অর্থাৎ এদের জারণ মান +1। এখন আসেন তার পার্শ্ববর্তী গ্রুপ 2 নম্বর গ্রুপ। আমরা আসলে এই 2-3টা গ্রুপ সম্পর্কে ভালো করে জানবো, ক্ষার ধাতু, মৃৎকার ধাতু এবং হ্যালোজেন। এই যে 2 নম্বর গ্রুপের মৌল আছে 6টা। 2 নম্বর গ্রুপের মৌল আছে 6টা। এই মৌলগুলো কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই গ্রুপটাকে আমরা মনে রাখতে পারি। হ্যাঁ স্যার, এদের মধ্যে একমাত্র বেরিলিয়াম ছাড়া প্রত্যেকে আয়নিক যৌগ গঠন করে এবং এদের জারণ মান +2। এদের জারণ মান কি? +2। আপনি এই 3টা গ্রুপের জারণ মান আপনাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করব, এই ম্যাগনেসিয়ামের পাশের যে মৌলটা আছে, ম্যাগনেসিয়ামের যে পাশের মৌলটা আছে ওইটা আমরা একটু মুখস্থ করে ফেলবো। ম্যাগনেসিয়ামের পাশের মৌলটা হলো অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়ামের পাশের মৌলটা হলো অ্যালুমিনিয়াম। ওই অ্যালুমিনিয়ামটাকে আমরা একটু মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের পরের যে মৌলটা হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের জারণ মান হলো +3। ওকে স্যার, আমরা আসলে গ্রুপ ভিত্তিক 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ আর 13 নম্বর গ্রুপের একমাত্র অ্যালুমিনিয়াম মুখস্থ করলেই হবে। এখন আপনার এই 2 নম্বর গ্রুপ যদি মুখস্থ না থাকে তাহলে এই জায়গায় আমরা একটা ছন্দ ইউজ করতে পারি বা করি, যেটাতে আমি মনে রাখি নিজেই। বিরানি, এম এ মুগলাই, বিরানি মুগলাই কাবাব সরিয়ে বাহিরে রাখো, বাহিরে রাখো। তো বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো। আমি অনেক মোটা হয়ে গেছি, এই জন্য বিরিয়ানি মুগলাই খাই না, সেই যদিও আমার ফেভারিট। আচ্ছা, বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো। তো বিরিয়ানি মানে বেরিলিয়াম, মুগলাই মানে ম্যাগনেসিয়াম, কাবাব মানে ক্যালসিয়াম, সরিয়া মানে স্ট্রোনসিয়াম, বাইরে মানে বেরিয়াম, রাখো মানে রেডিয়াম। অর্থাৎ 2 নম্বর গ্রুপের মৌলসমূহকে মৃৎকার ধাতু। এই গ্রুপের অন্যতম নাম কি? মৃৎ ক্ষার। এই জায়গায় 2টা শব্দ, একটা হলো মৃৎ আর একটা হলো ক্ষার।
এখন এই প্রশ্ন হলো মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? মৃৎ শব্দের অর্থ মাটি। এই যৌগগুলোকে, এই গ্রুপের মৌলগুলোকে বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায় এবং তারা ক্ষার ধাতু নিয়ে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ম্যাগনেসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন, আপনি বলবেন ম্যাগনেসিয়াম পর্যায় সারণীর গ্রুপ 2 অবস্থিত মৌল। গ্রুপ 2 অবস্থিত মৌলসমূহের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ধাতুর নিয়ে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। এই যে স্যার ক্ষারীয় দ্রবণ তৈরি করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড পানির লগে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই যে ক্ষারীয় দ্রবণ তৈরি করছে ক্ষার ধাতু নিয়ে, এই জন্য আসলে কি ম্যাগনেসিয়ামকে ক্ষার বলা হয় আসলে। আর মৃৎ মানে এই ম্যাগনেসিয়ামকে এই গ্রুপ 2 এর মৌলগুলোকে বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়, তাই তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। সেম অনুরূপভাবে আমি যদি বলি ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, বলবেন যে ক্যালসিয়াম পর্যায় সারণীর গ্রুপ 2 অবস্থিত, এর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ধাতু নিয়ে ক্ষারীয় দ্রবণ তৈরি করে এবং এদেরকে বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়, তাই ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয়। আশা করি আমরা এটা পারবো। এখন আসেন এই ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু এবং 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা একটু মুখস্থ করবো। তো 17 নম্বর গ্রুপে যে আমাদের মৌলগুলো আছে, এই মৌলগুলো হলো হ্যালোজেন। 17 নম্বর গ্রুপের মৌলগুলো হলো হ্যালোজেন। 17 নম্বর গ্রুপের মৌলগুলো হলো হ্যালোজেনগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টাটিন, টেনেসাইন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টাটিন, টেনেসাইন। এই 17 নম্বর গ্রুপ পর্যায় সারণী 17 নম্বর গ্রুপের মৌলগুলো সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল অর্থাৎ অধাতু, এদের জারণ মান -1। কারণ ফ্লোরিনের বহিস্তরে বা ক্লোরিনের বহিস্তরে 7টা ইলেকট্রন থাকে, তারা অষ্টক বিন্যাস লাভ করে একটা ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু গ্রহণ করে জন্য -1, তাই তাদের জারণ মান -1। এদের এই গ্রুপের অন্যতম নাম হইল হ্যালোজেন। এখন প্রশ্ন হলো হ্যালোজেন মানে কি? হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ গঠনকারী। আচ্ছা, এই 17 নম্বর গ্রুপের মৌলসমূহের জারণ মান -1 এবং এরা হ্যালোজেন মানে সামুদ্রিক লবণ গঠনকারী। যেমন সোডিয়ামের লগে এই গ্রুপের মৌলগুলা, সোডিয়াম প্লাস ক্লোরিন মনে করেন, মিলে কি হয় NaCl, সামনে যদি সমতাদন করি, এই যে স্যার এই বলবেন যে 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ গঠনকারী। এরা এই মৌলগুলা বিভিন্ন ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ গঠন করে। আচ্ছা, এবং এই জায়গায় আমাদের বিষয় হলো এইগুলো ছিল ধাতু, যাদের বহিস্তরে 1, 2, 3টা ইলেকট্রন থাকে তারা ধাতু, তারা ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়নে পরিণত হয়। আর 17 নম্বর গ্রুপের মৌলগুলো হলো অধাতু। অধাতুগুলো কি করে ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আয়নে পরিণত হয়। আমরা একটু অতিরিক্ত জেনে রাখার জন্য এই ফ্লোরিন, ক্লোরিন স্বাভাবিক অবস্থায় গ্যাস, ব্রোমিন হয় তরল, আর এই সবগুলা স্বাভাবিক তাপমাত্রায় কঠিন হয়। কি হয়? কঠিন। তো গ্যাস, তরল এবং কঠিন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই 17 নম্বর গ্রুপের মৌলগুলা দ্বিপরমাণু অণু গঠন করে, যেমন F2Cl2 Br2 দ্বিপরমাণু অণু গঠন করে। মানে কি? এদের একটি অণুতে 2টা পরমাণু থাকে। এই জায়গায় কিন্তু এরকম না। অর্থাৎ আমি যদি বলি ক্লোরিনের প্রতীক কি Cl, সংকেত কি Cl2, কিন্তু আমি যদি বলি যে সোডিয়ামের প্রতীক কি Na, সংকেত কি Na, অর্থাৎ এরা এক পরমাণু অণু, কিন্তু এরা দ্বিপরমাণু অণু, অর্থাৎ এদের একটা অণুতে 2টা পরমাণু আছে। এই কথাই বোঝায় আসলে। ওকে স্যার, তাহলে আমরা 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ এবং 17 নম্বর গ্রুপের তেমন কোনো ছন্দের প্রয়োজন হয় না, এটা এমনি মুখস্থ হয়ে যায়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টাটিন, টেনেসাইন। ওকে স্যার, এইগুলা জানার পাশাপাশি আমরা আসলে অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু এবং হ্যালোজেন, এই বিষয়গুলো বুঝতে পারছি, বেসিক জিনিসটা জানছি এবং আমাদেরকে এটা সবসময় মুখস্থ করতে হবে। এই যে স্যার ম্যাগনেসিয়ামের পাশে অ্যালুমিনিয়াম যেরকম আমরা মুখস্থ করছিলাম, ঠিক সেই রকম ফ্লোরিনের পাশে একজনকে আমাদের একটু মুখস্থ করতে হবে। ওনার নাম হলো অক্সিজেন। ওনার নাম কি? অক্সিজেন। আমাদের সব কাজে লাগবে অক্সিজেন। জারণ মান হলো -2। ওকে স্যার, আর আমি আপনাদের জারণ মান সম্পর্কিত কোনো কিছু মুখস্থ করতে বলবো না। বলেন তো আপনাদের কি বলছি? এইগুলোর সাহায্যে আপনার যে কোনো যৌগে, যে কোনো অপরিচিত মৌলের মধ্যে তার জারণ মান আপনি নির্ণয় করতে পারবেন। 1 নম্বর গ্রুপে সবার জারণ মান +1, 2 নম্বর গ্রুপে সবার জারণ মান +2, অ্যালুমিনিয়ামের +3, অক্সিজেনের -2 এবং হ্যালোজেনের -1। এতটুকু আপনি আমাকে মুখস্থ করে দিবেন। আর একটা কাজ করবেন, যৌগমূলক, এই যে 12টা যৌগমূলকের নাম আমাকে মুখস্থ করে দিলেই আপনার আসলে কাজ শেষ। আপনি যে কোনো যৌগের সংকেত আসলে ক্লিয়ারলি লিখতে পারবেন এবং সঠিকভাবে লিখতে পারবেন। আচ্ছা, আমরা এই অংশটা একটু মুছে ফেলি, যে ছন্দটা আশা করি আপনারা একটু লিখে নেবেন। ওকে, এই মৌলগুলা থাকুক আমার পাশে, সমস্যা নেই। আমি এই যৌগমূলক কি 12টি যৌগমূলকের নাম ও সংকেত লিখো এবং তারপরে এইগুলো ইউজ করে আমরা আসলে যে কোনো যৌগের সংকেত লেখার চেষ্টা করব।
তো যৌগমূলক জিনিসটা আসলে কি আমি যদি আপনাদের একটু বুঝাইতে চাই। যৌগমূলক, খেয়াল করেন, যৌগমূলক বিষয়টা একটু খেয়াল করলে হয়। যৌগমূলক জিনিসটা আসলে কি? দুই বা ততোধিক পরমাণুগুচ্ছ পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি একটি পরমাণু বাইরে নিয়ে আচরণ করে তবে তাদেরকে যৌগমূলক বলে। এখন আপনি হয়তো ওইভাবে ভালো করে বুঝতে পারেন নাই, একটু দেখেন স্যার, একটু দেখেন। NaCl, সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1 আমরা জানি। এবং আমি যদি বলি অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, তো এই জায়গায় ক্লোরিন -1 তো অ্যামোনিয়াম +1। স্যার একটা জিনিস ভালো করে খেয়াল করেন, একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন এই জায়গায় সোডিয়ামের যে কাজ অ্যামোনিয়ামেও কিন্তু সেম কাজটাই করছে, অনুরূপ কাজটাই করছে। যে সোডিয়ামের জারণ মান +1 সে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, আর অ্যামোনিয়ামের জারণ মানও +1 সেও কিন্তু ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। এই যে একাধিক পরমাণু, এই যে একাধিক পরমাণু, এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এই একাধিক পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হইয়া একটা পরমাণু নিয়ে আচরণ করছে, অর্থাৎ সোডিয়ামের নিয়ে আচরণ করছে, তখন তাদেরকে আসলে আমরা কি বলবো? যৌগমূলক বলবো। আমি আরেকটা এক্সাম্পল আপনাদের দিই আপনাদের বোঝার সুবিধার্থে। মনে করেন ম্যাগনেসিয়াম অক্সাইড, অক্সিজেনের জারণ মান -2, ম্যাগনেসিয়াম +2। এই যে স্যার অক্সিজেনের -2, ম্যাগনেসিয়ামের +2, এগুলো একেবারে আজীবন কাজে লাগবে। এখন আসেন, আমি বললাম ম্যাগনেসিয়াম সালফেট, সালফেট হলো -2, ম্যাগনেসিয়াম +2। এখন দেখেন এই জায়গায় অক্সিজেনের যে কাজ সালফেটেরও কিন্তু সেম কাজ, অক্সিজেনের যে কাজ সালফেটেরও কি সেম কাজ, অক্সিজেনের -2, সালফেটও -2। এই জায়গায় কি হয়েছে? একাধিক পরমাণুগুচ্ছ মিলে একটা অক্সিজেন পরমাণু নিয়ে কি করছে? আচরণ করছে। একাধিক পরমাণু একটা অক্সিজেন পরমাণু নিয়ে আচরণ করছে। সুতরাং এই পরমাণুগুচ্ছটা হলো যৌগমূলক, এই পরমাণুগুচ্ছটা হলো কি? যৌগমূলক। তাহলে আমরা কি বুঝলাম? যে একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে, মানে একের অধিক পরমাণু যুক্ত হয়ে যদি একটি পরমাণু বাইরে নিয়ে আচরণ করে তবে তাকে যৌগমূলক বলে। আমি আবার সংজ্ঞাটা বলে আপনারা লিখতে পারেন আমার কথা শুনে। একাধিক পরমাণুগুচ্ছ পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি একটি পরমাণু বাইরে নিয়ে আচরণ করে তবে তাকে যৌগমূলক বলে। এখন আসেন আমরা এই 12টা যৌগমূলক আমাদের মোটামুটি শিখলে স্বাভাবিক কার্যাবলী চলে যায়, সেই 12টি যৌগমূলকের নাম এবং সংকেত আমরা লিখব। আমরা এই অংশটা একটু মুছে ফেলি, 1 নম্বর গ্রুপ 2 নম্বর গ্রুপের। আশা করি আপনারা এগুলা বুঝতে পারছেন। আচ্ছা, তো এই 12টা যৌগমূলকের নাম এবং সংকেত। এই যৌগমূলকগুলো যেমন অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, সালফেট, সালফাইট, নাইট্রেট, নাইট্রাইট, হাইড্রোক্সাইড, কার্বনেট CO3 2-, পরে ফসফেট PO4 3-, বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট, বাইসালফেট, সায়ানাইড মূলক। এই হইল 12টা মনে হয়, আমি যদি ভুল না করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা যৌগমূলক আপনাকে মুখস্থ করতে হবে। এগুলা কি? অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, সালফেট, সালফাইট, নাইট্রেট, হাইড্রোক্সাইড কার্বনেট, ফসফেট PO4 3-, হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন সালফেট, সায়ানাইড। এখন আমি যদি আপনাকে একটু বলি যে স্যার এই জায়গায় অ্যামোনিয়ামের জারণ মান কত? উত্তর হইল +1। যোজনী কত? 1। অর্থাৎ জারণ মান আর হইল যোজনী ধনাত্মক পূর্ণ সংখ্যা, জারণ মানটা হলো +- সহ জারণ মান। ওকে, আমি যদি বলি এই জায়গায় আমরা লিখতেছি জারণ মানটা, জারণ মান। ওকে, আমি এখন যদি বলি সবগুলা লিখতেছি না, আমি যেমন কার্বনেটের জারণ মান -2, যোজনী হবে কত? 2, যোজনী হবে কত? 2। আমি যদি বলি ফসফেটের কথা, ফসফেটের জারণ মান -3, যোজনী হবে 3। আশা করি আমরা বুঝতে পারতেছি। সালফেটের জারণ মান -2, যোজনী হবে 2। আমাদের এই জারণ মানটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের কাজে লাগবে। এইভাবে আসলে আমরা সবগুলা লিখতে পারবো। আমি নামগুলো আবার বলি: অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, সালফেট, সালফাইট, নাইট্রাইট, হাইড্রোক্সাইড, কার্বনেট, ফসফেট, হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন সালফেট, সায়ানাইড। এটা আপনাদের নবম দশম শ্রেণীর 5ম অধ্যায়ে এই 4টা দেওয়া আছে, শুধু সায়ানাইড দেওয়া ছিল না। ওকে স্যার, এখন আমাদের এইগুলা যে আমরা শিখলাম, আমাদের ফাইনাল কাজটা আসলে কি আমরা এখনই করে ফেলবো। চলেন, আমাদের ফাইনাল কাজটা আসলে কি আমরা এখনই করে ফেলবো। এখনই আসলে বুঝতে পারবেন যে এটার কাজটা আসলে কি। যৌগমূলক কাকে বলে? 12টি যৌগমূলকের নাম এবং সংকেত আমাদের পড়া শেষ। এখন হইল যৌগের সংকেত লেখা। আমরা বানায় যৌগের সংকেত লিখি। তাহলে চলুন এখন আর আমরা যৌগের সংকেত মুখস্থ না করে বানায় লেখার চেষ্টা করি। আমরা শত শত যৌগের সংকেত বানায় লিখতে পারবো।
যদি এই টেকনিকটা বুঝতে পারি। আচ্ছা, আমাদের এই যে কোনো যৌগের সংকেত লিখতে আমাদের কি কি মুখস্থ করা লাগছে আমি বলছিলাম। পর্যায় সারণী 1 নম্বর গ্রুপের মৌলসমূহের জার্মান +1, 2 নম্বর গ্রুপের মৌলসমূহের জার্মান +2, অ্যালুমিনিয়ামের জার্মান +3, অক্সিজেনের -2 এবং 17 নম্বর গ্রুপের মৌলগুলো জার্মান -1। দেখেন এই কয়েকটা জিনিস জানলে আমি পর্যায় সারণীর যে কোনো মৌলের জারণ মান নির্ণয় করতে পারবো যে কোনো যৌগের মধ্যে বিদ্যমান। তাইলে চলেন আমরা একটু দেখি যে অ্যালুমিনিয়াম, আমরা বলতেছি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত আপনি লেখেন। এই নিজের প্রশ্নটা আসলে এদের সংকেত লেখার কথা বলছি। অ্যালুমিনিয়াম সালফেট কি লিখবো আমরা? অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট। এখন প্রশ্নটা দেখেন, অ্যালুমিনিয়াম সালফেট আমরা লিখতে চাই, আমাদের সংকেতটা কি AlSO4? হ্যাঁ, AlSO4 সংকেতটা কি হইছে? আমরা কি করছি, সালফেটটা আমাদের পরিচিত, আমাদের মুখস্থ -2 অ্যালুমিনিয়াম +3 মনে আছে আমি যে মুখস্থ করাইছিলাম। এখন দেখেন স্যার এই যৌগের সংকেতটা হয় নাই, এই যৌগের সংকেত হইতে হইলে একটা টোটাল যৌগের জারণ মান 0 হয়। আমি যদি +3 -2 যোগ বিয়োগ করি কি 0 হইছে না? তাহলে এটাকে 0 করতে হলে কি করতে হবে দেখেন, আমি যদি এটাকে 2 দিয়ে গুণ দিই, অ্যালুমিনিয়াম 3 দুগুণে 6 +6, সালফেটকে যদি আমি 3 দিয়ে গুণ করি 3 দুগুণে 6, অর্থাৎ আমার অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা হইছে Al2SO4 এই যে স্যার এই হলো আমার অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে কতটা পরমাণু আছে, তা আপনি যদি সংকেত না লিখতে পারেন তো পরমাণুর কথা বলতে পারবেন। যখন অ্যালুমিনিয়াম 2টা, সালফার 3টা আর অক্সিজেন কয়টা হবে? 3 4 12টা, অর্থাৎ 12 3 15 17টা। অর্থাৎ আমার এই সংকেত জানার সাথে অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, পরেরটা যদি আমি বলি, পরেরটা হলো আমাদের ক্যালসিয়াম ফসফেট। পরের সংকেতটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে ক্যালসিয়াম ফসফেট, এই যে ক্যালসিয়াম ফসফেট। ওকে স্যার, তা আপনি নিশ্চয়ই লিখবেন যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। ওকে স্যার, তো ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি হবে? আপনার অন্য জায়গায় লিখবেন ক্যালসিয়াম ফসফেট মানে PO4 3-, এই যে স্যার ফসফেট PO4 3-। ওকে, তো এই অংশটা মনে মনে -3, এই অংশ +2, 0 হয়েছে? 0 হয় নাই। এখন আপনি আর গুণ দিয়ে দেন, এটাকে দেন 3 আর এটাকে দেন 2। স্যার এই যে যৌগমূলক যেগুলো এই জায়গায় আমি ব্র্যাকেট দিব, যৌগমূলক যদি একাধিক হয় তখন আমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। অর্থাৎ তার আমার সংকেতটা হবে কি Ca3 ক্যালসিয়াম আর ফসফেট হইব কয়টা? 2টা। এই যে স্যার -3 × 2 আর এটা +2 × 3, এই যে +6 -6। আশা করি আমরা ক্যালসিয়াম ফসফেটের সংকেত বুঝতে পারছি। পরে দেখেন আছে, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, অ্যামোনিয়াম সালফেট। কি? অ্যামোনিয়াম সালফেট, দুইটাই যৌগমূলক দিয়ে একটা সংকেত, অ্যামোনিয়াম সালফেট। স্যার অ্যামোনিয়াম মানে NH4 আর সালফেট মানে SO4 হয়েছে কি স্যার? আপনি জারণ মান বসান, অ্যামোনিয়াম মানে +1, এই যে স্যার অ্যামোনিয়াম +1, সালফেট -2, এই যে স্যার সালফেট -2, আমাদের মুখস্থটা। এখন এটা কি 0 হয়েছে না? এটাকে 0 করলে আমরা কি করবো, এটাকে আসলে 2 দিয়ে গুণ দিয়ে দিলেই হবে, +1 × 2, অর্থাৎ একটা সালফেটের সাথে 2টা অ্যামোনিয়াম লাগবে। অর্থাৎ আমাদের সংকেত হবে NH4 যেহেতু এটা একটা যৌগমূলক, সালফেট একটাই তাই তার যৌগমূলক লাগবে না। এ হলো আমার অ্যামোনিয়াম সালফেটের সংকেত, এই যে অ্যামোনিয়াম সালফেটের সংকেত। এখন আসেন পরেরটা কি, ম্যাগনেসিয়াম নাইট্রেট। কি? ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, নাইট্রেট। ওকে স্যার, মানে ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত স্যার ম্যাগনেসিয়াম মানে Mg, নাইট্রেট মানে NO3। NO3 এর জারণ মান কত? -1, এই যে স্যার -1, অর্থাৎ এটা -1 এটা +2, 2 নম্বর গ্রুপের ওই যে বিরানি মোগলাই, মোগলাই মানে ম্যাগনেসিয়াম। এটা কি 0 হয়েছে? হয় নাই। এটাকে 0 বানাইতে হলে কি করতে হবে আপনাকে? কি করতে হবে? নাইট্রেট 2টা দিতে হবে, অর্থাৎ -1 × 2, এই অংশ -2, এই অংশ +2। আশা করি আমরা যৌগের সংকেত দেখাটা বুঝতে পারছি। ম্যাগনেসিয়াম নাইট্রেট, তাহলে আমার এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেতটা কি হচ্ছে স্যার? ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেতটা হচ্ছে Mg আর নাইট্রেট হবে 2টা, NO3 আসলে বিষয়টাকে বুঝছেন? সোডিয়াম নাইট্রেট, দেখেন এটা কিন্তু হয়ে গেছে সংকেত, এটা +1 এটা -1, মানে মিলে গেছে 0, এটা হয়ে গেছে। আমি যদি বলি ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3, একটা নাইট্রেট হবে না, কারণ এটা +2, এই অংশ -2 বানাইতে হবে, অর্থাৎ এই জায়গায় 2টা ম্যাগনেসিয়াম। আমি যদি অ্যালুমিনিয়াম নাইট্রেট, তো NO3 এই জায়গায় দেওয়া লাগবে ℏ3। আশা করি আমরা বুঝতে পারছি কেন সবগুলা নাইট্রেটের যুগ, ম্যাগনেসিয়াম নাইট্রেটে কেন নাইট্রেট একটা, সোডিয়াম নাইট্রেটের নাইট্রেট কেন একটা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টা কেন, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টা কেন? কারণ টোটাল জারণ মান 0 বানাইতে হইলে আমাকে যেমন নাইট্রেট -1 সোডিয়াম +1 মিলছে, ম্যাগনেসিয়াম +2 নাইট্রেট -1 × 2, অ্যালুমিনিয়াম +3 নাইট্রেট -1 × 3। দেখছেন বিষয়টা? যোজনী কিভাবে আমরা জারণ মানটা কাজে লাগিয়ে কিভাবে যৌগের সংকেত লিখতে পারি। এইভাবে আপনারা অন্তত 30টা
আরও 30টা যৌগের সংকেত নিজে নিজে বানায় লিখে প্র্যাকটিস করবেন। আশা করি আমরা আসলে আমাদের এই বেসিক ক্লাস থেকে 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ, ক্ষার ধাতু, মৃৎকার ধাতু, হেলোজেন কাকে বলে, যৌগমূলক কি, 12টি যৌগমূলক মুখস্থ করতে পারবো এবং এই যৌগমূলক মুখস্থ করার মাধ্যমে আমরা আসলে কি করব, যে কোনো যৌগের সংকেত লিখতে পারবো। আচ্ছা, আমি আরেকটা চ্যালেঞ্জ আপনাদের দিছিলাম না, যে এইগুলা পারলে আপনি পর্যায় সারণীর যে কোনো পরমাণুর জারণমান যোজনী বের করতে পারবেন। এখন দেখেন ওই চ্যালেঞ্জটা একটু দেখেন। আমি কিন্তু সম্পূর্ণ পর্যায় সারণী আপনাকে মুখস্থ করতে বলি নাই। আচ্ছা, মনে করেন KMnO4, এই যৌগটার নাম কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা স্যার, আমি কি ম্যাঙ্গানিজ মুখস্থ করাইছি? না, আমি 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ আর হেলোজেন মুখস্থ করাইছি। আপনাকে আমি যদি বলি ম্যাগনেসিয়ামের তার জারণমান, ম্যাঙ্গানিজের জারণমান কত, আপনি কিভাবে বের করবেন দেখেন, কিভাবে বের করবেন দেখেন। পটাশিয়ামের জারণমান +1, কেন, এটা পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে অবস্থিত। অক্সিজেনের জারণমান -2 × 4। আচ্ছা দেখেন স্যার, এই অংশটা -8, এই অংশটা +1, এই টোটাল যোগফল 0 হইতে হইলে আর কত লাগবে, অর্থাৎ +7 লাগবে। অর্থাৎ এই যুগে ম্যাগনেসিয়ামের জারণমান +7। এখন বিষয়টা কি বুঝছেন, কিভাবে আমি আশেপাশের দুইটা পরমাণুর জারণমান দিয়ে, আমার মুখস্থগুলো দিয়ে অজানা একটা পরমাণুর জারণমান বের করতে যাচ্ছি। সেম মনে করেন H2SO4, আমি কিন্তু সালফার আপনাকে মুখস্থ করাই নাই। H2SO4 দেখেন, সালফারের জারণমান কত হবে, অক্সিজেনের যদি হয় -2 × 4, এই অংশ -8, এই অংশ হবে +1 × 2, এই অংশ হইল, এর মানে কি -8 +2। এখন 0 হইতে বাকি আছে কত, 0 হইতে বাকি আছে +6, অর্থাৎ এই জায়গায় যদি আমি +6 দিই, টোটাল জারণমান কি হবে, 0 হবে। অর্থাৎ এই জায়গায় সালফারের জারণমান +6। আপনারা এক্স ধরেও বের করতে পারেন এবং মুখে মুখে করতে পারেন। আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের এই যোজনী জারণমান এবং যৌগমূলকগুলো মুখস্থ করার কারণ কি। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে।